মাহমুদুর রহমান মান্না, আমরা তো আসলে সংস্কার নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আপনি যেটা বললেন যে মিডিয়ার কাভারেজ, সংস্কার সংস্কার সংস্কার, আমরা শুধু এটার কথাই শুনছি, কিন্তু আসলে সংস্কার কতটুকু হচ্ছে? যারা সংস্কারের কথা বলছে তাদের মধ্যে আপনি কতটুকু সংস্কার দেখছেন? আমরা তো প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে দেখলাম যে বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধী দলের উপর ভর করেছে। আপনার মনে থাকার কথা যে আওয়ামী লীগ, শেখ হাসিনা একসময় বলেছিল যে সরকারকে একদিনও শান্তিতে থাকতে দেবো না, শুরু থেকে আন্দোলন শুরু করলো। এই সরকারও কি একই পথে হাঁটছে বলে আপনার মনে হয় কিনা? আপনি তো ধরেন প্রধানমন্ত্রীর কথা বললেন, কিন্তু মজা হলো তার আগের দিনে সবাই বিরোধী দলের নেতা সরকারকে এই অভিযোগ করেছেন। তিনি এই অভিযোগ করবার সময় এই যে সংস্কারের যে সমস্ত প্রস্তাবনা, তাদের বক্তব্য অনুযায়ী এখন বিএনপি রিজেক্ট করছে। যে অধ্যাদেশগুলো দেওয়া হয়েছে সেই অধ্যাদেশ অনেকগুলো দিয়েছে, যেগুলো মানে একটা হলো একদম বাতিল হয়েছে, আর যেগুলো হচ্ছে রিভাইজ আকারে পেশ করা হবে বলে বলা হয়েছে। বলেছেন এগুলো ছুঁড়ে ফেলে দিয়ে তারা স্বৈরাচারের পথে হাঁটছে। এখন কোনটা ভাববো যদি বলেন, তাহলে সামগ্রিকভাবে বিষয়টা একটা ভাবার আছে। আর একটা মজার ঘটনা বলি, দেখেন কি হয়েছে। এই যে একটু আগে আজিজ ভাই কথা বলার সময় বললেন না যে মানে করুণ পরিস্থিতিতে ডক্টর ইউনূস এই দেশের অর্থনীতিকে রেখে গেছেন, মানে ডক্টর ইউনূসের ক্রিটিসিজম কিছু আজকাল হচ্ছে। মজার ব্যাপার হল উনি আমার শিক্ষক ছিলেন, সরাসরি খুব সম্মান করতাম, আমি তাকে এখনও করি, কিন্তু তার ক্রিটিসিজম আমি প্রথম থেকে একটা করছি, এখনও করি। সেটা হচ্ছে ইজ এ নন পলিটিক্যাল ম্যান। ওনার কখনো এরকম পলিটিক্যাল কমিটমেন্ট ছিল না। আর যে লোকের পলিটিক্যাল কমিটমেন্ট নাই সে লোককে আপনি কোনো জবাবদিহির মধ্যে আনতে পারবেন না, পারেননি। উনি যেরকম মনে করেছেন সেরকম করেছেন। এই বিরোধী দল এখন যারা আছে তারা অভিযোগ করেছে যে উনি তো সব কিছুকে তারেক রহমানের হাতে লন্ডনে তুলে দিয়ে আসছেন। আমার মনে হয় সেদিনকার বক্তৃতায় একজন মন্ত্রী সংসদের মধ্যে বললেন যে শেষ বিজয়ের ট্রফিটা এই ডক্টর ইউনূসই ইয়েতে তারেক রহমানের হাতে তুলে দিয়েছে। তো একে থেকে হচ্ছে যে স্বৈরাচারকেও আমরা এখন কীরকম করে ডিফাইন করব তার উপর প্রশ্ন আসছে। মূল কথা হচ্ছে লড়াইটা কি ছিল, আমরা সেই দিকে কোথায় যাচ্ছি। আমরা আমাদের সংবিধানকে অন্যান্য সংস্কারের প্রশ্ন আনছি না, কিছু অর্থনৈতিক, সামাজিক, আরও সংস্কৃতি যে হতো ওইসব সংস্কারের কথা আনছি না। আমরা যেটা চেয়েছি রাজনৈতিক সংস্কার, সেটা কি যাতে করে ফ্যাসিবাদের রিটার্নটা ইম্পসিবল হয়ে যায়। যদিও আমি আবার বলি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি আগে বলেছি এখন বলছি, আজকাল বেশ কিছু প্রসিদ্ধ আইনজীবী যারা আমার চাইতে অনেক বেশি বোঝে তারা বলছেন সংবিধান খুব সুন্দর হয়ে গেলে যে ফ্যাসিবাদ আসতে পারবে না এটা কোনো কথা নাই। লেখা অনেক ভালো ভালো কথা থাকতে পারে, যারা শাসন ছিল সেটাও যদি মানা হতো তাহলে ফ্যাসিজম কায়েম হইতো না, তাহলে তো হতো না। তো এইটাও বড় কথা, কিন্তু স্পিরিটটা তাই ছিল। সেই ক্ষেত্রে অনেকগুলো রেজলিউশন যেগুলো নেওয়া হয়েছে বা নিয়ে পারার কথা, এই যে ইউনূসকে এত সমালোচনা করছি, উনি যতগুলো অধ্যাদেশ দিয়েছেন সে অধ্যাদেশের কোনো তো কেউ বিরোধিতা করছে না। কেবলমাত্র গতকাল না পরশু সংবাদ সম্মেলন করতে গিয়ে ওনারা তিনজন ছিলেন, দুই মন্ত্রী এবং একজন চিফ হুইপ, তারা বললেন যে গণভোটের বিষয় ওটা কি ফ্যাক্টাল কি যেন একটা, মানে যে বাস্তবিক একটা সত্য, এটা হয়ে গেছে ঘটিত ঘটনা, সেটার পক্ষে রেজলিউশন নিলে কি না নিলে কি, তার মানে আপনি ওই গণভোটকে স্বীকার করে দিলেন। যদি গণভোট আপনি মানছেন না, সেই গণভোটের প্রস্তাব তো আপনি করেছিলেন। মানে এইটা যে স্যার আমি আপনাকে বলি, যেহেতু আমি সভাগুলিতে ছিলাম, মানে এখন আরেকটা নির্বাচন কিভাবে করা যেতে পারে, তার সোর্স অফ পাওয়ার কি। নর্মালি একটা গভর্নমেন্ট চলে গেলে 3 মাসের মধ্যে একটা ইলেকশন তো হয়, কিন্তু ওটা যদি পেছনে যায় সেটা প্রাকৃতিক দুর্যোগ হলে আরও 3 মাস পেছাতে পারে, 6 মাস। কিন্তু আপনি 1.5 বছর পরে নির্বাচন করবেন, সেটার লিগ্যাল বেসিস কি। তখন এই গণভোটের প্রস্তাব এসেছিল এবং সালাউদ্দিন সাহেব এটা দিয়েছিলেন। আমাদের মধ্যে মানে আমরা যে জোট করতাম গণতন্ত্র মঞ্চ, তাদের মধ্যে কেউ কেউ কনফিউজ ছিলেন, কিন্তু আমি তাদের বলেছি, ভেতরে বলেছি, গণভোট বিএনপি যখন প্রস্তাব করছে আমরা সব যদি এগ্রি করি সেটা হলো সবচেয়ে বড় সোর্স অফ পাওয়ার, তাহলে এটা হতে পারে। এইটা আবার পরে বিভিন্ন রকম ব্যাখ্যা দেওয়া হয়েছে যে না এটা বৈধ নয়, কনস্টিটিউশনই তো বৈধ, কনস্টিটিউশন কিছুই বৈধ নয়, কনস্টিটিউশনই অভ্যুত্থানও বৈধ নয়, কনস্টিটিউশনই সরকার যেটা ছিল অন্তর্বর্তী সেটাও বৈধ নয়, এবং মানে ওই যে একটা চিফ জাস্টিস বা আপনি ধরেন যে আপনার ইয়েকে কি বলে অ্যাটর্নি জেনারেলে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, সেটাও তো কোনো কেউই নাই, প্রেসিডেন্ট নাই, প্রেসিডেন্ট আছে, প্রাইম মিনিস্টার নেই, সংসদ নেই। তো ওই সব কিছু মিলে এইটা এরকম একটা প্রশ্ন তৈরি করেছে
যে এখন মানুষ নিজে ভালো করে বুঝেই উঠছে না, যেগুলো আমরা বাদ দিলাম তার মধ্যে আমি মনে করি অনেক ভালো ভালো জিনিস আছে। এটা বিএনপিও বলছে, এবং তারা বলছে যে যেরকম করে বই লেখা আছে জুলাই সনদে, সেই রকম করেই আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। মজার ব্যাপার কি জানেন, জুলাই সনদে বিভিন্ন এই সমস্ত যে সমস্ত চার্টারগুলো আছে সব কিছুর পাশে একটা ছোট নোট আছে, হ্যাঁ, যে উল্লেখ থাকে সংখ্যাগরিষ্ঠভাবে যদি যদি তার নোট পাশ হয়ে যায় তাহলে সেটা হবে। তার মানে কি, আপনি সবাই মিলে বলছেন ন্যাশনাল কনসেনসাস, কিন্তু রেফার করছে পার্লামেন্ট যা করবে মেজরিটিতে সেটা হবে। এখন আপনি তো কনস্টিটিউশনিজম অ্যাকসেপ্ট করেছেন, কনস্টিটিউশন মেনে শপথ দিয়েছেন, সরকার চালাচ্ছেন, কনস্টিটিউশন রক্ষা করবার শপথ দিয়েছেন, তো পার্লামেন্টে তো পাশ হতেই হবে, সংসদে পাশ হতেই হবে। এখন সব বাদ দেন, মেজরিটি পার্টি উইথ 2/3 যদি বলে না এটা আমরা ঠিক মনে করছি না, তা আপনি ঠিক মনে করলে তো কোনো লাভ নেই, ওটা মানতে হবে আপনাকে। বিতর্কটা ওইখানে হয়েছে, এইখানে আপনারা গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে সেইখানে জামাত বা বিরোধী দল বলছে তোমরা আগে যে অঙ্গীকার করেছিলে তার থেকে সরিয়ে ওইখানে যাচ্ছ, আর বিএনপি তখন বলছে যে তোমরা ফ্যাসিজমের মতো আচরণ করছো, বিকজ গণতান্ত্রিক পদ্ধতি এটাই, তোমরা সেটা মানতে চাইছো না। একটা এমিকেবল যদি না হয় এটা লিড করবে খারাপ জায়গায়। কারণ আমি দেখতে পাচ্ছি যে এটার যে পলিটিক্যাল ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনে সরকারি দল এগিয়ে নাই।